আচ্ছা, তাহলে আমাদের এমনিতে ফাইনালের কোয়েশ্চেনের প্যাটার্ন মিডের মতনই হবে। তবে হচ্ছে যে আমরা এখন পর্যন্ত কি কি পড়ছি, প্রথমেই আমরা পড়ছি ডাটা প্রি প্রসেসিং, মানে মিডের পরে প্রি প্রসেসিং পড়ছি, তারপরে ফিচার ইঞ্জিনিয়ারিং পড়ছি, আর ডাটা ভিজুয়ালাইজেশন। তো আমরা কিসের কিসের উপরে কুইজ দিলাম? কুইজ 2 দিলাম হচ্ছে ডাটা প্রি প্রসেসিং এর উপরে, আর 3 দিচ্ছি ডাটা ভিজুয়ালাইজেশনের উপরে। তার মানে ফিচার ইঞ্জিনিয়ারিং এর উপরে আমরা কোনো পরীক্ষা দেই নাই, কুইজ দেই নাই। তো যাই হোক, ফাইনালি কিন্তু প্রত্যেকটা মানে প্রি প্রসেসিং থেকেও কোশ্চেন আসছে, তারপরে তোমার ডাটা ভিজুয়ালাইজেশন থেকেও কোশ্চেন আসছে, ফিচার ইঞ্জিনিয়ারিং থেকেও কোশ্চেন আসছে, এই 3টা পার্ট থেকেও কোশ্চেন আসছে। আর এখন আমরা যেটা পড়বো, যে সুপারভাইজড আর আনসুপারভাইজড লার্নিং এর সাথে পরিচিত হব, এখান থেকেও ভালোই কোশ্চেন আসছে। মানে কোশ্চেন খুব ওয়েল ডিস্ট্রিবিউটেড আসছে, সব যা যা টপিক পড়ানো হয়েছে সবখান থেকেই মানে কোশ্চেন আসছে। আর কোশ্চেনের প্যাটার্ন মিডের মতনই হবে। তোমাদেরকে আমি আবারও বলতেছি এবং বারবার বলতেছি, তোমাদের কোশ্চেনে অনেক বড় সিনারিও থাকে। মানে দেখা যায় যে মানে কোশ্চেনের মানে প্রথম পেজের প্রায় হাফ পেজই একটা সিনারিও থাকে। তা মানে আগের 3-4টা সেমিস্টার ধরেও আমি দেখে আসতেছি যে স্টুডেন্টরা ওই সিনারিওটা পড়া প্রয়োজন মনে করে না, মনে করে কি ওখানে কি গল্প লিখছে, কি পড়বো, ডাইরেক্ট কোশ্চেন পড়ে। এবং কোশ্চেন পড়লে যেটা হয়, তখন তোমরা মানে কানেক্ট করতে পারো না, বা মানে ইয়ে করতে পারো না, মানে কোশ্চেনের অ্যান্সার করতে পারো না। তোমাদের মিডের কোশ্চেনে প্রথমে যেটা ছিল এবার, যে তোমরা হচ্ছে ডাটা সায়েন্সের যে প্রসেস, যে হচ্ছে যে প্রথমে রিকোয়ারমেন্ট কালেকশন, তারপরে ডাটা কালেকশন, ডাটা প্রি প্রসেসিং, তারপরে হচ্ছে মডেল বিল্ডিং। তো খুব সুন্দর মতন তোমাদেরকে ওইটা পড়ানো হয়েছে। এবং ডাটা সায়েন্সের প্রসেসটাকে দুইটা ডিফারেন্ট নামে, দুই দুই দিকে, মানে দুইটা ইয়েতে, মানে ইন্ডাস্ট্রিতে একটা প্রসেস বেশি পরিচিত, আরেকটা হচ্ছে ডাটা সায়েন্স নিয়ে যারা কাজ করে তারা যেরকম ক্রিস ডিএম মডেল একটা ছিল, আরেকটা কি ছিল, ওএস, ওই যে ওএস এম, বলো তো একটু। দুইটা নামে ছিল না আমাদের ডাটা সায়েন্সের যে পাইপলাইনটা, বা ডাটা সায়েন্সের যে টোটাল প্রসেসটা, সেটা দুইটা নামে আমরা পড়ছি না? একটা ছিল ক্রিস ডিএম মডেল, আর আরেকটা কি ছিল, ওএস এম এন, এরকম একটা নাম ছিল না? এরকম দুইটা নামে ছিল। যাই হোক, তোমাদের এক নম্বর কোয়েশ্চেনে 6টা স্টেপ দেওয়া ছিল এবং তোমাদেরকে সাজায় লিখতে বলা হয়েছে। ওটা সবাই মানে মোটামুটি অনেকেই ভুল করছো। তারপরের সিনারিওটাতে একটা, মানে তারপরের কোয়েশ্চেনটাতে একটা সিনারিও দেওয়া ছিল, এবং ওখানে বলা হয়েছিল যে এই কাজটা করার জন্য আমাদের 5টা ভি এর যে ইয়ে আছে, এই কাজটা করার জন্য এখানে 2 টাইপের ডাটা আছে, এই 2 টাইপের ডাটা স্টোর করার জন্য কি টাইপের ডাটা স্ট্রাকচার লাগবে। সো এটার অ্যান্সার ছিল ডাটা লেক। মানে 2 সেকশনে 100 জন স্টুডেন্টের মধ্যে মাত্র একজনের খাতায় আমি ডাটা লেক শব্দটা পাইছি, আর কারোর খাতায় পাই নাই। এবং তারপরে বলছিল যে এখানে যে 2 টাইপের ডাটা আছে, একটা হচ্ছে ইমেজ ডাটা আর একটা হচ্ছে সেন্সর ডাটা। কোন ডাটার জন্য কি ইয়ে হয়, মানে চ্যালেঞ্জগুলো কি কি। তো সেন্সর ডাটার জন্য 3টা ভি ছিল, আর ইমেজ ডাটার জন্য আরো ডিফারেন্ট 3টা ভি ছিল। তো তোমরা যেটা করছো যে মানে এই কোশ্চেনটা একদম মানে পুরা এই কোশ্চেনটা কেউই ঠিক মতো লিখতে পারো নাই, মানে একজনও লিখতে পারো নাই, মানে কারেক্ট লিখতে পারো নাই। সবাইকেই নাম্বার দেওয়া হয়েছে 50%-এর, মানে 50% অ্যারাউন্ড, কিন্তু তোমরা ঠিক মতন লিখতে পারো নাই। কারণ হচ্ছে যে তোমরা কোয়েশ্চেনটা খুঁটাই খুঁটাই পড়োই নাই। তোমরা বলো, মানে কয়জন ওই পুরা কোয়েশ্চেনটা সুন্দরভাবে পুরাটা রিডিং পড়ছো? 5 লাইনের একটা কোয়েশ্চেন ছিল, কয়জন রিডিং পড়ছো ওটা সুন্দর করে? তো তোমাদেরকে আমি আবারও বলতেছি যে তোমরা কোয়েশ্চেনের মানে প্রতিটা জিনিস একদম উপরে যে লেখা থাকে না কিছু, মানে এক্সট্রা কথাবার্তা লেখা থাকে না, যে মার্কিং, এই যে রাইট সাইডে মার্কিং আছে, তারপরে যে কোনটা কোন সিও, সবকিছু যা কিছু লেখা থাকে, কোয়েশ্চেনটা খুব খুঁটাই খুঁটাই পড়ে তারপরে তোমরা অ্যান্সার করবা। আচ্ছা, তো আমাদের হচ্ছে যে আমরা প্রথমে ডাটা প্রি প্রসেসিং পড়লাম, ডাটা ভিজুয়ালাইজেশন পড়লাম, ফিচার ইঞ্জিনিয়ারিং পড়লাম। এগুলো সবকিছুই আমরা কি উদ্দেশ্যে করছি বা কি লক্ষ্যে করছি, কোনো একটা মানে মডেল বানানোর জন্যই তো আমরা ডাটাটাকে রেডি করছি, তাই না? যে ডাটাটা প্রথমে কালেক্ট করব, তারপরে প্রি প্রসেসিং করব, তারপরে হচ্ছে ডাটাটাকে আমরা প্রি প্রসেসিং করে আমি ডাটাটার মধ্যে কি আছে না আছে সেটা খুব ভালোভাবে বোঝার জন্য আমরা কি করি, ডাটা ভিজুয়ালাইজ করি বা ডাটা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস করি। তারপরে হচ্ছে আমাদের যেই মডেলটা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেই মডেলের জন্য আমার অ্যাপ্রোপ্রিয়েট মানে কি টাইপের ফিচার লাগবে, সেটাকে আমরা ফিচার সিলেকশনের মাধ্যমে আসলে
ফিচারগুলোকে সিলেক্ট করি, তারপরে আমরা কোনো না কোনো মডেল বা অ্যালগোরিদম অ্যাপ্লাই করি। এখন এই অ্যালগোরিদমগুলো কি হবে অ্যাকচুয়ালি, আমি যেই টাস্কটা করতে চাচ্ছি সেই টাস্কের উপরে নির্ভর করে আমাদেরকে অ্যালগোরিদম সিলেক্ট করতে হবে। এবং ডাটা সায়েন্সের মেইন কাজগুলো কি কি, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, তারপরে হচ্ছে ক্লাস্টারিং, তারপরে রিগ্রেশন, তারপরে হচ্ছে মানে প্যাটার্ন ডিসকভারি, অ্যানোমালি ডিটেকশন, এইগুলা। সো মেইনলি এই ডাটা সায়েন্সের কাজগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং আর একটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং এর মধ্যে সবচেয়ে কমনলি যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে প্রেডিকশন টাস্ক। প্রেডিকশন টাস্ক দুই রকমের হতে পারে। প্রেডিকশন টাস্কগুলো সাধারণত দুই রকম হয়। একটা হচ্ছে নিউমেরিক প্রেডিকশন আর একটা হচ্ছে ক্যাটাগরি প্রেডিকশন। নিউমেরিক প্রেডিকশনটা হচ্ছে রিগ্রেশন। আমরা যখন নিউমেরিক কোনো ভ্যালুকে ক্যালকুলেট করি সেটা হচ্ছে আমাদের রিগ্রেশন, আর যখন কোনো ক্যাটাগরি প্রেডিক্ট করি সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। সো প্রেডিকশন প্রবলেম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিউমেরিক প্রেডিকশন, একটা হচ্ছে ক্লাসিফিকেশন। যখন আমরা কোনো নিউমেরিক ভ্যালু প্রেডিক্ট করার চেষ্টা করি সেটাকে আমরা রিগ্রেশন বলি, আর যখন আমরা কোনো ক্যাটাগরিক্যাল ভ্যালু প্রেডিক্ট করার চেষ্টা করি সেটাকে আমরা ক্লাসিফিকেশন বলি। এবং এই রিগ্রেশনের জন্য আমরা যে অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করি সেটার নামই রিগ্রেশন, আর ক্লাসিফিকেশনের জন্য আমরা যে অ্যালগোরিদমগুলো অ্যাপ্লাই করি সেটা হচ্ছে মানে ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকমের অ্যালগোরিদম আছে। আমরা যেই টাইপের টাস্ক করতে চাচ্ছি আমরা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যালগোরিদমটা সিলেক্ট করি। এবং বিভিন্ন ক্লাসিফিকেশন অ্যালগোরিদমের নামগুলো যদি একটু দেখি আমরা, লজিস্টিক রিগ্রেশন, তারপরে ডিসিশন ট্রি ইন্ডাকশন, বায়াস ক্লাসিফিকেশন মেথড, রুল বেস ক্লাসিফিকেশন, কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফিকেশন। আচ্ছা, তোমরা এছাড়াও তোমরা নিজেরা করতে গেলে আসলে তোমরা নিজেরা যে অ্যাসাইনমেন্ট করছো সেটার সময় তোমরা নিজেরা অনেকে দেখলাম, অনেকে এগুলার বাইরেও তোমরা কিছু ক্লাসিফিকেশন অ্যালগোরিদম ব্যবহার করছো, যেমন র্যান্ডম ফরেস্ট করছো, অনেকে এক্সিবুস্ট করছো। তো এগুলাও আছে, এই মানে এই কটার বাইরে আরো অনেক ক্লাসিফিকেশন অ্যালগোরিদম আছে। আচ্ছা, এর মধ্যে হচ্ছে লজিস্টিক রিগ্রেশনটা তো আমরা দেখতেছি। ডিসিশন ট্রি ইন্ডাকশনটা কেমন, জাস্ট একটা মানে তোমাদেরকে দেখানোর জন্য দেখায় রাখি। এই যে এইটা হচ্ছে আমার ডেটা সেট, এই ডেটা সেটের কি করব আমি, এই ডেটা সেট দিয়ে আমি এরকম একটা ট্রি তৈরি করব, যেই ট্রি এর প্রত্যেকটা লিফ নোডে আমার কোনো না কোনো ক্লাস লেভেল থাকবে। যে এইখানে এই যাচ্ছে ইনকাম আছে, তারপরে যে সে কি স্টুডেন্ট নাকি স্টুডেন্ট না, এবং তার ক্রেডিট রেটিংটা কেমন, এই ফিচারগুলোর উপরে ভিত্তি করে যে একজন কাস্টমার সে কি আমার মানে দোকান থেকে কম্পিউটার কিনবে নাকি কিনবে না, এটার আমি একটা মানে প্রেডিকশন তৈরি করতে চাচ্ছি। তাহলে কি করব, আমি এই ডাটা সেট দিয়ে এরকম একটা ডিসিশন ট্রি তৈরি করব। এবং এই পুরো প্রসেসটার নাম হচ্ছে ডিসিশন ট্রি ইন্ডাকশন মেথড। তোমরা যদি ডাটা মাইনিং পড়তে, ডাটা মাইনিং এ তোমাদেরকে অ্যালগোরিদমটা দেখানো হতো যে কিভাবে আসলে এই টেবিল থেকে এই ট্রিটা তৈরি করা হয়। কিন্তু এখন আপাতত জাস্ট আমি মানে তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য দেখাইলাম, এটা আমাদের নাই। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা লজিস্টিক রিগ্রেশন পড়বো। আমরা দুইটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম পড়তেছি এখন এই সেমেস্টারে, সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন আর কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফিকেশন। এবং ক্লাসিফিকেশনটা কি সুপারভাইজ না আনসুপারভাইজ তোমরা একটু বলো তো। আনসুপারভাইজড ম্যাম। ক্লাসিফিকেশন সুপারভাইজ না আনসুপারভাইজড? সুপারভাইজড ম্যাম। ক্লাসিফিকেশন সুপারভাইজড কেন? কেন ক্লাসিফিকেশন সুপারভাইজড? আমি মডেলকে দিয়ে আমি যখন একটা মডেল তৈরি করব তাকে আমি এই ডেটা সেটটা দিব, এবং এই ডেটা সেটে কি করতেছি দেখো, এই যে বিভিন্ন ফিচার গুলার সাথে এই যে ফাইনাল যে ক্লাস লেভেলটা সেটাও আমার দেওয়া থাকতেছে। তোমাদেরকে এতবার মানে আমি বলছি আগে ও ক্লাসে যে মানে ক্লাসিফিকেশন কেন সুপারভাইজড, তোমরা এখনো ঠিক মতন বলতেছো না। মানে এটা তো মিডেও বলা হয়েছে, এখনো বলা হয়েছে, তোমরা কেন এটা বলতে পারতেছো না কেন? এখানে আমার আসলে এই যে ফাইনাল ক্লাস লেভেলটা দেওয়া থাকে, এই জন্য যে অ্যালগোরিদমটা আসলে ট্রেন্ড হয় সে আসলে এই যে ফিচারগুলোর সাথে ফাইনাল ক্লাস লেভেলটা কি এই গাইডেন্সটাও আসলে সে পায়।
এই জন্য এটাকে আমরা সুপারভাইজ লার্নিং বলি। আর ক্লাস্টারিং হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। কেন? ক্লাস্টারিং এ আমার আসলে এই যে ফাইনাল যে কলামটা, এই ফাইনাল কলামটা আসলে থাকবে না, শুধুমাত্র ফিচারগুলো থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ফিচারগুলো থাকবে। এবং আমরা কি করব, এই ইন্ডিপেন্ডেন্ট ফিচারগুলার এই ফিচারগুলো দেখে দেখে তাদেরকে আসলে মানে গ্রুপে ভাগ করব, যেখানে সেম গ্রুপের মধ্যে সবার ফিচারগুলো সিমিলার থাকবে, আর ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপে যদি যারা থাকবে তাদের ফিচারগুলো অনেক বেশি বা ক্যারেক্টারিস্টিক্স গুলো অনেক বেশি ডিস্টেন্ট থাকবে। সুপারভাইজ লার্নিং এ আমাদের এই ফাইনাল ক্লাস লেভেলটা বলে দেওয়া হয়। এই জন্য অ্যালগোরিদম কি করে, এই ক্লাস লেভেল থেকে সে একটা গাইডেন্স পায়। আর ক্লাস্টারিং এ তাকে এই জিনিসটা নিজে নিজে করতে হয়, সেখানে কোনো ফাইনাল এই যে ক্লাস লেভেলটা দেওয়া থাকে না, তাকে এই ফিচারগুলো পড়ে পড়ে নিজের মতো করে আসলে ক্লাসিফিকেশন মানে এই ছোট ছোট মানে গ্রুপে ভাগ করতে হয়। ওই জন্য ওটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। আমরা রিগ্রেশনে যে একটা লাইনের ইকুয়েশন তৈরি করি, সেখানেও হচ্ছে আমাদের কি এক্স আর ওয়াই দুইটাই দেওয়া থাকে। এমন যদি হতো যে শুধুমাত্র এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া নাই, তাহলে আমি আসলে ওই লাইনের ইকুয়েশনটা তৈরি করতে পারতাম না। তখন আমার প্রসেসটা ডিফারেন্ট হতো, তখন আর ওটা ক্লাসিফিকেশন বা তখন আর ওটা সুপারভাইজ লার্নিং থাকতো না। তো আমাদের লিনিয়ার রিগ্রেশন তো আমি ক্লাসে পড়াইছিলাম, 2 সেকশনেই পড়াইছিলাম। তো এখানে আমাদের একটুখানি রিভিউ করি যে আমার এখানে এক্স আর ওয়াই ভ্যালু দেওয়া থাকলে আমাকে এই লাইনের ইকুয়েশনটা তৈরি করতে হবে। তো সেটার জন্য আমাদেরকে এই ফর্মুলা দিয়ে আমরা কি করব, যে β1 আর β2 ক্যালকুলেট করব। তারপরে আমার কি হবে, এইভাবে আমি লাইনের ইকুয়েশনটা তৈরি করব। তারপরে আমাকে যদি কোনো একটা আননোন কোন একটা এক্স এর জন্য ওয়াই প্রেডিক্ট করতে হয়, তাহলে আমি প্রথমে লাইনের ইকুয়েশনটা তৈরি করব, তারপরে ওই আননোন এক্স এর ভ্যালুটা এখানে বসায় তার করেসপন্ডিং যে ওয়াই এর ভ্যালুটা পাবো, সেটাই হচ্ছে আমার রেজাল্ট হবে। মানে সেটাই হচ্ছে আমার ভবিষ্যতের যে নিউমেরিক ভ্যালুটা, মানে প্রেডিক্টেড নিউমেরিক ভ্যালুটা ওটাই হবে। আচ্ছা, লজিস্টিক রিগ্রেশনটা কি? লজিস্টিক রিগ্রেশন হচ্ছে আমি ওই সেম ভাবেই আমাকে যে ডাটা সেট দেওয়া থাকবে সেখান থেকে আমাকে ক্লাসিফিকেশন করতে হবে। সেটার জন্য আমরা কি করব, আমি ওইখান থেকে ওয়াই এর যে ভ্যালুটা পাচ্ছি না, আননোন এক্স এর ভ্যালু বসায় ওয়াই এর যে ভ্যালুটা পাচ্ছি, সেই ওয়াই এর ভ্যালুটাকে আমি জাস্ট এই সিগময়েড ফাংশনের মধ্যে বসায় দিব। মানে এখানে হচ্ছে জেড বসায় দিলে আমাকে যেই ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা সবসময় কি হবে, 0 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালু হবে। এবং সেটাকে আমরা একটা থ্রেশহোল্ডের এগেইনস্টে চেক করব। যদি থ্রেশহোল্ড থেকে ছোট হয় তাহলে একটা ক্লাস হবে, থ্রেশহোল্ড থেকে বড় হলে আরেকটা ক্লাস হবে। তার মানে এটা অবশ্যই একটা বাইনারি ক্লাসিফায়ার হবে, তাই না? আমার যদি এখানে 3টা ক্লাস হয় তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, এই সিগময়েড ফাংশন দিয়ে সলভ করতে পারবো না। আমি ক্লাসে বলছিলাম যে যদি আমার 2 এর অধিক ক্লাস হয় তাহলে আমরা কি ফাংশন অ্যাপ্লাই করব, বলো? কেউ বলবা না, তার মানে কেউ শুনতেছো না ক্লাস। মিস বলো। ওই যে মিস বিটা নট বিটা 1 এ বসাবো। প্রতীক দাস, মেজবাউল, তোমাদেরকে দেখা যাচ্ছে তোমাদের নাম। তোমরা কি ক্লাসে আসো, ক্লাস করতেছো, শুনতেছো? यस ম্যাম। জি ম্যাম। বলো সিগময়েড ফাংশন কি করে? ম্যাম সিগময়েড ফাংশন হচ্ছে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 0 এবং 1 এর মাঝখানে আনে ম্যাম, আমাদের যে প্রেডিক্টেড যে ভ্যালুটা থাকে সেটা বাইনারি প্রেডিকশন করে থাকে আর কি। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমি যদি এইখানে সিগময়েড ফাংশন দেই, মানে আমি হচ্ছে যে আমার ডাটা পয়েন্টগুলো থেকে আমি ওই যে y = mx + c ওই ফর্মে একটা ইকুয়েশন বের করব। তারপরে আমাকে যেই x এর জন্য করেসপন্ডিং y প্রেডিক্ট করতে হবে সেটাও আমি করব। তারপরে সেটা কোন ক্লাসের মধ্যে পড়ে, একটা নিউমেরিক ভ্যালু পাইলাম। যেমন ধরো আমি তোমাদের সিজি মানে তোমার মার্কস পাইলাম 85। এখন এই 85টা কোন গ্রেডের মধ্যে পড়ে, এ প্লাসে পড়ে না এ প্লাস নট এ প্লাসের মধ্যে পড়ে? তাহলে ওইটা আমাকে কে দিবে? আমাকে তো নাম্বার দিল, প্রেডিক্ট করে বললো যে 85 মার্কস 85। কিন্তু এর জন্য আমি গ্রেডটা প্রেডিক্ট করতে গেলে কি করতে হবে, আমাকে 85টা আসলে এখানে বসাইতে হবে।
এই 85 ভ্যালুটা আসলে এই জেড এর জায়গায় বসাইতে হবে। বসাইলে এই যে ফাংশন, এই যে সিগময়েড জেড, এই যে সিগমা অফ জেড, এই কি দুনিয়ায় 4, 5, 10, 12 এরকম কোনো ভ্যালু কি সে আউটপুট দিতে পারে? সে কি কোনো পূর্ণ সংখ্যা আউটপুট দিতে পারে? জীবনেও না। তুমি দুনিয়া থেকে যেই ভ্যালুই এখানে দাও না কেন, তার আউটপুটটা সবসময় 0 থেকে 1 এর ভিতরে কোনো একটা ভ্যালু হবে। 1 এর থেকে বড় বা 0 এর থেকে ছোট কোনো ভ্যালু সে জীবনেও তোমাকে রিটার্ন করবে না। এবং ওই ভ্যালুটাকে তোমাকে একটা থ্রেশহোল্ডের এগেনস্টে চেক করতে হবে। ওই থ্রেশহোল্ডটার ভ্যালু কত হবে? সবসময় কি 0.5 ফিক্স থাকবে? না ম্যাম, এটা হচ্ছে ডেটা সেটের উপর বেস করে চেঞ্জ হতে পারে আর কি, কিন্তু সাধারণত 0.5 এ আমরা ধরে থাকি। হ্যাঁ, এই থ্রেশহোল্ডটা আমরা আমাদের কাজের অনুযায়ী বাড়াবো কমাবো। যদি আমি যেই ক্লাসকে বেশি ধরতে চাই, আমি থ্রেশহোল্ডটা কি তার থেকে একটু দূরে নিয়ে যাব, তাই না? জি ম্যাম। না হলে কি হবে আসলে, মানে আমি যদি 0.5 রাখি তাহলে যে কোনো একটা ভ্যালু আসলে তার 2টা ক্লাসে যাওয়ার পসিবিলিটি বেশি। কিন্তু আমি যদি চাই যে না, বেশিরভাগ কোভিড পেশেন্টকে যেন আমি ক্যাপচার করতে পারি, বা আমার যেন বেশিরভাগ ইমেল আসলে মানে আমার হ্যামে চলে আসে, যেন সে স্প্যামে না যায়, এই সমস্ত প্রয়োজনের ভিত্তিতে আমাদেরকে থ্রেশহোল্ডটা কখনো 0.5 এর থেকে ছোট, কখনো 0.5 থেকে বড় নিতে হবে। এগুলা হচ্ছে আমাদের মানে অ্যাপ্লিকেশন অনুযায়ী, যে আমি আসলে বা আমি ক্লাসিফিকেশন টাস্কটা কেমন, আমি আসলে মানে কোন ক্লাসের মানে কোন ক্লাসটা আইডেন্টিফাই করা বা ডিটেক্ট করা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। এখন একটা কোভিড টেস্ট করলে মানে কোভিড পেশেন্টকে ধরা বা একজন মানে পজিটিভ কোভিড পেশেন্টকে ক্যাচ করাটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে যদি আমার কোভিড হয় নাই, একটা সুস্থ পেশেন্টকে আমি কোভিড বলে ফেলি, সেটা যতটা না ক্ষতিকর, তার থেকে যদি একটা কোভিড পেশেন্টকে আমি কোভিড নাই বলে ফেলি, সেটা অনেক বেশি ক্ষতিকর। বা হচ্ছে আমার একটা মানে একটা ফালতু একটা স্প্যাম ইমেল আমার ইনবক্সে চলে আসা যতটা না ক্ষতিকর, তার থেকেও আমার একটা কাজের ইমেল স্প্যামে চলে যাওয়াটা অনেক বেশি ক্ষতিকর। কিন্তু যখন এরকম হয় যে না, 2টা ক্লাসই আসলে সেম, ইকুয়ালি ইম্পর্টেন্ট আমার জন্য, তখন আসলে আমরা ওই যে থ্রেশহোল্ড 0.5 করতে পারি। কিন্তু যখন আমার এরকম হয় যে না, মানে 2টা মিসক্লাসিফিকেশনের ওয়েট কখনো সেম থাকে না। একটা হ্যামকে স্প্যাম ডিটেক্ট করার মানে যেই সমস্যা, মানে অল্টারনেটটা কিন্তু ডিফারেন্ট, তাই না? মানে হ্যামকে স্প্যাম বলাটা অত বেশি ক্ষতিকর না, মানে সরি, স্প্যামকে হ্যাম বলাটা অত বেশি ক্ষতিকর না, কিন্তু একটা হ্যামকে স্প্যাম বলা অনেক বেশি ক্ষতিকর। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে থ্রেশহোল্ডকে বাড়াই দিব, 0.8 করব, যেন যে 0.8 এর উপরে গেলে আসলে স্প্যাম ডিটেক্ট করবে। তাহলে কি হবে, বেশিরভাগ ইমেল আসলে স্প্যাম ডিটেক্টেড হবে না, বেশিরভাগ ইমেল আমার ইনবক্সে চলে আসবে। খুব কম সংখ্যক যেগুলোর ভিতরে অনেক বেশি স্ট্রং ক্যারেক্টারিস্টিক্স থাকবে স্প্যাম হওয়ার, সেগুলাই কেবলমাত্র দেখা যাবে যে তাদের করেসপন্ডিং রেজাল্ট 0.8 এর থেকেও বেশি আসতেছে, 0.9 আসতেছে, 0.99 আসতেছে, 0.81 আসতেছে, 0.84 আসতেছে। সো তাদের ক্ষেত্রেই আমরা অল্প সংখ্যক ইমেল, তাহলে কি হবে, থ্রেশহোল্ড বাড়াই দিলে অল্প সংখ্যক ইমেল আসলে ওই ক্লাসের মধ্যে গিয়ে পড়বে। আমরা কি সবাই বুঝতেছি? জি ম্যাম। তোমাদেরকে যখন ক্লাস নেই তখন মনে হয় কি যে তোমাদের রেসপন্স দেখলে মনে হয় কি যে সবাই মনে হয় জানো এগুলা, মানে এই জন্য ঠিক মতন শুনতেছো না, কারণ এগুলা সবই তোমাদের জানা জিনিস, পারার জিনিস, কিন্তু তোমাদের পরীক্ষার খাতা দেখার সময় সেটা রিফ্লেকশন পাওয়া যায় না। পরীক্ষার খাতা দেখলে তখন 50টা খাতার মধ্যে দেখা যায় যে না, মানে যেগুলা লিখে রাখো মনে হয় যে না পড়ালেখা আশপাশ দিয়েই ঘুরতে থাকে। নাকি এগ্রিড নাকি নট এগ্রিড, ডিসএগ্রিড? এগ্রি ম্যাম। এগ্রিড ম্যাম। তাহলে আচ্ছা, এখন তার মানে হচ্ছে যে যেহেতু আমি একটা থ্রেশহোল্ডের এগেইনস্টে আসলে ভ্যালুটা, মানে সিগময়েড ফাংশন যে ভ্যালুটা রিটার্ন করবে, এই যে এখানে সে যে ভ্যালুটা রিটার্ন করবে সেটাকে যদি আমি একটা থ্রেশহোল্ডের এগেইনস্টে চেক করব, তাহলে একটা সিঙ্গেল থ্রেশহোল্ডের এগেইনস্টে চেক করতেছি, তার মানে এখানে ক্লাস সর্বোচ্চ কয়টা হতে পারে? 2টা। এখন আমি যদি 2টা ক্লাসের বেশি, আমার যদি 3টা ক্লাস হয়, তাহলে আমি কি ফাংশন অ্যাপ্লাই করব এখানে? সিগময়েড
না ম্যাম, ম্যাক্স Max, ম্যাক্স কি যেন একটা ছিল ম্যাম, সফট ভুলে ম্যাক্স, গেছি। ফার্স্ট সফট ম্যাক্স। সফট ম্যাক্স, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তার আচ্ছা, তো এই লজিস্টিক রিগ্রেশনটা বাইনারি হয়, বাইনারি হতে পারে, তারপরে হচ্ছে মাল্টিনোমিয়াল হতে পারে, অর্ডিনাল হতে পারে। লজিস্টিক রিগ্রেশন বাইনারি ক্লাসিফিকেশনে দুইটা ক্লাস হবে, মাল্টিনোমিয়ালে 2 এর অধিক 3 অর মোর আনঅর্ডার্ড ক্লাসেস হবে। এখানে হচ্ছে আনঅর্ডার্ড। আর অর্ডিনাল হইলে কি হবে, যেমন হচ্ছে হাই, মিডিয়াম, লো বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম একটা অর্ডার্ড ক্যাটাগরি হইতে পারবে। তো আমরা এই যে বাইনারির জন্য আমরা সফটম্যাক্স সিগময়েড ফাংশন অ্যাপ্লাই করব, মাল্টিনোমিয়ালের জন্য সফটম্যাক্স অ্যাপ্লাই করব, অর্ডিনালের জন্য কি করব আমার দেখা নাই, ওটা দেখে নিতে হবে। মানে যখন যদি তোমাদের যখন করবা তোমরা দেখে নিবা অর্ডিনালের জন্য কি ফাংশন ইউজ করে। রাইট নাও আমার মেমোরিতে নাই। আচ্ছা, তো লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করার জন্য আমার কি হইতে হবে, এই যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা অবশ্যই বাইনারি হইতে হবে, মানে যদি আমি নর্মাল লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করতে চাই। তারপরে হচ্ছে লজিট ইজ লিনিয়ার ইন প্রেডিক্টরস, মানে হচ্ছে যে এক্স আর ওয়াই এর মধ্যে একটা লিনিয়ার রিলেশন হইতে হবে। তারপরে হচ্ছে নো মাল্টিকোলিনিয়ারিটি, ফিচারগুলা একটা ফিচার আরেকটার সাথে স্ট্রংলি কোরিলেটেড হইতে পারবে না। অবজারভেশনস আর ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা এক অবজারভেশন একজনের থেকে আরেকজন ইন্ডিপেন্ডেন্ট হবে এবং স্যাম্পল সাইজটা একটু লার্জ হতে হবে, না হলে আসলে লজিস্টিক রিগ্রেশনে আসলে কি হবে তোমাদের আমি একটু পড়ানোর সময় বলছিলাম, একটু বলতে পারবা কেউ যে কি সমস্যা যদি স্যাম্পল সাইজ খুব ছোট হয়, তাহলে কি সমস্যা হবে? মিস আমার ডাটাটা ঠিকমতো ট্রেন হবে না মিস। আমি অটো ধরো আমার অ্যাকচুয়াল লাইন তো এরকম এরকম যাবে, আমার অনেক বেশি সংখ্যক যদি ডাটা সেট থাকে তাহলে আসলে সে তোমার কি হবে, ধরো মানে অল্প কিছু ডাটা নিলাম সেগুলো এইখানে আছে, আর যদি অনেক বেশি ডাটা হয় তাহলে কিছু ডাটা এখানে আছে, কিছু ডাটা এদিকে থাকবে, কিছু ডাটা এদিকে থাকবে। তো খুব অল্প সংখ্যক ডাটা নিয়ে ট্রেন করলে হয়তো আমি এই লাইনের ইকুয়েশনটা পাবো, বাট অ্যাকচুয়াল লাইনটা তো আসলে এইটা, মানে সরি আন্ডু করবো কি দিয়ে, হ্যাঁ অ্যাকচুয়াল লাইন তো এই যে মানে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল লাইন। তো এখানে যখন অনেক বেশি ডাটা থাকবে তখন তো সে সবার মিডল দিয়ে যাওয়ার চেষ্টা করবে, তার মানে সে তখন মোর অ্যাকিউরেট বা বেশি সংখ্যক ক্লাসকে সে ইয়ে করবে, মানে কভার করার চেষ্টা করবে। যদি এইটা লাইনের ইকুয়েশন হয় তাহলে এখানে এরর এতটুকু, এই পয়েন্টগুলোর এরর হচ্ছে এইটুকু ডিস্টেন্স, কিন্তু যদি লাইনের ইকুয়েশনটা এদিক দিয়ে যায় তাহলে কি হবে দেখো, এরর অনেক বেশি বেড়ে যাবে না? তখন তো এই যে এই পয়েন্টগুলোর থেকে এর ডিসটেন্স অনেক বেশি, এখান থেকেও অনেক বেশি, তার মানে হচ্ছে যে স্যাম্পল সাইজ যদি অনেক বড় হয় তাহলে আসলে আমার এই কাজটা আর কি মোর অ্যাকিউরেট হবে। তাইলে এখানে হচ্ছে এই ফ্রুটের এক্সাম্পলটা আমি আর এখন দেখাচ্ছি না, জাস্ট এখানে কি আমার এখানে 4টা ডাটা আছে, আমি এই 4টা ডাটা দিয়ে কি করব, এই লাইনের ইকুয়েশন তৈরি করলাম। তারপর আমার একটা নিউ ফ্রুটের জন্য, এই যে নিউ একটা ফ্রুটের জন্য 2টা ভ্যালু দেওয়া আছে, সেটাকে আমি এখানে বসায় কি করব, বসাইলে আমি জেড পাবো। এখানে কিন্তু জেড আর ওয়াই একই জিনিস, আমরা লাইনের ইকুয়েশনে y = mx + c যেটা ক্যালকুলেট করি সেই y আর z এখানে একই, মানে এখানে তুমি যেই লাইনের ইকুয়েশনটা পাচ্ছ মানে এই যে x আর x1 আর x2 এর ভ্যালু বসাইলে তুমি যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে z, আর সেই z কে তুমি আবার এই যে এখানে বসাইলে তুমি ওই যে ইয়েটা পাবা, যে রেজাল্টটা পাবা, এবং এটাকে তুমি থ্রেশহোল্ডের এগেইনস্টে অ্যাপ্লাই করলে দেখা যাবে যে এই ফলটা যেটা সেটা আসলে অ্যাপলই। আচ্ছা, তাইলে এইখান থেকে আর কিছু দেখা লাগবে না, যেটুকু বললাম মানে এই পর্যন্তই আর কি, ইমপ্লিমেন্টেশন থেকে দেখা লাগবে না। তাহলে লজিস্টিক রিগ্রেশন এতটুকুই তো মানে তোমরা একটু ম্যাথ প্র্যাকটিস করো যেন পরীক্ষার সময় যদি লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করে কোনো ক্লাসিফিকেশন করতে হয় তাহলে যেন অবশ্যই পারো।
এরপরে আমাদের যেটা অ্যালগোরিদম সেটা হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদম। আমরা যে দুইটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম দেখবো, তার মধ্যে সেকেন্ডটা হচ্ছে আমাদের কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদম। এটা কিভাবে কাজ করে? আচ্ছা, আমি এখানে ইয়ে করি, তোমাদেরকে আগে আমি এক্সাম্পলটা দেখাই, তারপরে আমি বলি। এখানে কি হবে, লজিস্টিক রিগ্রেশনে আমরা কি করতাম, আমাদেরকে যে কটা পয়েন্ট দেওয়া থাকতো সেই পয়েন্টগুলো দিয়ে আমরা একটা লাইনের ইকুয়েশন তৈরি করতাম। আর এখানে কি করব, এখানে আমি ডিরেক্ট ক্লাসিফিকেশন করব। আচ্ছা, লজিস্টিক রিগ্রেশন বা আমি হচ্ছে যে এই স্লাইডটা পড়াইছিলাম যেদিন তোমাদের ক্লাসে, সেদিন আমি তোমাদেরকে ক্লাসে বুঝাইছিলাম ক্লাসিফিকেশন হচ্ছে একটা টু স্টেপ প্রসেস। এই দুইটা স্টেপ কি কি বলতে পারবা কেউ? একটা ছিল ম্যাম মডেল বিল্ড করা, আর একটা ছিল ম্যাম মডেল টেস্ট করা। মডেল বিল্ড করা, মডেল টেস্ট করা, হচ্ছে অথবা ইউজ করা আর কি। জি ম্যাম। হ্যাঁ, বিল্ড ধরো, টেস্টটাও তো বিল্ডের মধ্যেই পড়ে। মানে তুমি যতক্ষণ মডেল তুমি কনস্ট্রাক্ট করতেছো, তার মানে তুমি মানে ট্রেন করবা, তারপর ওর অ্যাকিউরেসি চেক করবা বা ওকে টেস্ট করবা, টেস্ট করে যখন দেখবা যে সে ঠিকঠাক মতন কাজ করতেছে, তারপরে তুমি ওটাকে ব্যবহার করবা। মানে তারপরে সেকেন্ড ফেজে গিয়ে তুমি তার রেজাল্টটা পাবা। মানে ট্রেনিং করবা, টেস্টিং করবা, টেস্ট যখন তুমি স্যাটিসফাইড হবা, তারপরে তুমি বলবা যে হ্যাঁ আমার মডেল ফাইনাল হয়ে গেছে, এখন আমি এটাকে ইউজ করব। তার মানে তোমাকে মডেলটা অ্যাকচুয়ালি ইউজ করার আগে আরেকটা ফেজ পার হয়ে আসতেছে, হচ্ছে সেটা হচ্ছে মডেল কনস্ট্রাকশন। মডেল কনস্ট্রাকশনে আমরা কি করতেছি, এই যে আমার ডেটা সেটটাকে, এই যে ডেটা সেটটাকে আমি একটা অ্যালগোরিদম, এই যে ক্লাসিফিকেশন অ্যালগোরিদম ডাটা সেটটাকে, এবং সেটা অবশ্যই কি হবে, যে অ্যালগোরিদমের মধ্যে প্রথমে আমি যে ডাটা সেটটাকে দিব সেটা হচ্ছে আমার ট্রেনিং ডাটা। সো আমি ট্রেনিং ডাটাটাকে অ্যালগোরিদমের মধ্যে দিয়ে চালাইলে বা কোন একটা অ্যালগোরিদমকে এই ট্রেনিং ডাটার উপরে অ্যাপ্লাই করলে সে আমাকে একটা মডেল তৈরি করে দিবে। তারপরে আমি আসলে ওই মডেলটা, সে যেই মডেলটা তৈরি করলো সেই মডেলটার মধ্যে এর পরবর্তীতে আমি ওই মডেলটা ব্যবহার করে কোন একটা ভ্যালু প্রেডিক্ট করব। ঠিক একটু আগে যেটা আমরা লজিস্টিক রিগ্রেশনে দেখলাম, যে লজিস্টিক রিগ্রেশনে একটু আগে আমরা কি করছি, এই যে ডাটা পয়েন্টগুলো থেকে আমরা একটা লাইনের ইকুয়েশন তৈরি করছি, সেই ইকুয়েশনে এই যে কোয়ারি পয়েন্ট, মানে এটা হচ্ছে আমার আননোন ডাটা, যেটার জন্য আমাকে ফাইনালি যেই পয়েন্টটাকে আমাকে অ্যাকচুয়ালি ক্লাসিফাই করতে হবে। তাহলে আমরা কি করতেছিলাম, এই চারটা পয়েন্ট দিয়ে আমি একটা লাইনের ইকুয়েশন তৈরি করতেছিলাম, y = mx + c। তারপরে আমি সেইখানে এক্স এর মান, এই এক্স এর মানগুলা বসায়ে আমি করেসপন্ডিং ওয়াই এর মানটা নিচ্ছিলাম। তারপরে সেটাকে আমি একটা, তার মানে কি, আমি প্রথমে যখন আমি এই চারটা ডাটা পয়েন্ট দিয়ে একটা লাইনের ইকুয়েশন তৈরি করছি, সেটা আমার কি ছিল, ট্রেনিং ফেজ। আমি যখন লাইনের ইকুয়েশনটা পেয়ে গেলাম, তার মানে ওটা আমার ট্রেনিং হয়ে গেল। এরপরে হচ্ছে আমি একটা ওই যে কোয়ারি পয়েন্টটাকে ওই লাইনের মধ্যে বসায় তার ক্লাসটা কি আমরা বের করতেছি, এটা হচ্ছে আমার টু স্টেপ প্রসেস। আর কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদমে আমরা কি করব, দেখো এখানে আমার যে ডাটা পয়েন্টগুলো দেওয়া আছে এবং কোয়েরি পয়েন্ট দেওয়া আছে, এখানে আমার কোনো ট্রেনিং ফেজ নাই। আমি ডিরেক্ট আসলে এই পয়েন্টটাকে ক্লাসিফাই করব। কিভাবে করব, এইখানে যে চারটা পয়েন্ট আছে এই প্রত্যেকটার সাথে আমি এই পয়েন্টের ডিসটেন্স ক্যালকুলেট করব, করে আমি আমাকে এখানে অ্যালগরিদমের নাম হচ্ছে কে এন এন, কে ফর কে, এন ফর নিয়ারেস্ট, সেকেন্ড এন ফর নেইবার। সো এটার নাম হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম। তাহলে কে হচ্ছে এখানে একটা প্যারামিটার। এই কে এর ভ্যালু দুনিয়ায় 2, 4, 5, 7 যে কোনো কিছু হতে পারে। তো আমরা এখানে কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদমে কি করি, যেই ডাটা পয়েন্টটা দেওয়া আছে সেটার সাথে ডিরেক্টলি যতগুলা ডাটা সেটে যতগুলো ডাটা পয়েন্ট আছে প্রত্যেকের ডিসটেন্স ক্যালকুলেট করব, করে কে সংখ্যক নিয়ারেস্ট নেইবারকে সিলেক্ট করব। এখন যদি এখানে কে এর ভ্যালু 3 হয়, তাহলে কি করব, কে এর ভ্যালু এখানে 3 দেওয়া আছে, তাহলে কি করব, এই ডাটা পয়েন্টের সাথে এই তিনটারই ডিসটেন্স ক্যালকুলেট করব, করে যেই তিনটা সবচেয়ে কম সেই তিনটাকে সিলেক্ট করব, করে এই তিনটার ক্লাস লেভেলকে দেখব। ওই তিনটার মধ্যে যেই ক্লাসের সংখ্যা সবচেয়ে বেশি সেটাকেই, সেই ক্লাসের এটাকে আমি সেই ক্লাসের অন্তর্ভুক্ত বলবো। এই আমার ক্লাসিফিকেশন হয়ে গেল। তার মানে এটা কিন্তু এটা ওয়ান স্টেপ প্রসেস। এখানে কিন্তু এমন না যে আমি প্রথমে লাইনের ইকুয়েশন ক্যালকুলেট করব, তারপরে সেইটার মধ্যে এটার ভ্যালু বসাবো,
তারপর এটাকে ক্লাসিফাই করব, এটা কিন্তু তা না। এখানে আমি ডিরেক্টলি এই পয়েন্টটাকেই সবার সাথে ডিস্টেন্স ক্যালকুলেট করে কে সংখ্যক নিয়ারেস্ট নেইবারকে সিলেক্ট করে মেজরিটি ভোটিং এর মাধ্যমে আমি এর ক্লাস লেভেলকে ফাইনালাইজ করব। তার মানে কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদমের কোনো ট্রেনিং ফেজ নাই, এটা ডিরেক্ট ক্যালকুলেশনের মাধ্যমে ক্লাসিফিকেশন করতেছে। ক্লিয়ার সবাই? Yes, ma'am. জি ম্যাম। তাহলে এখানে এই যে 4টা ডাটা পয়েন্ট দেওয়া আছে, সেখান থেকে এইখানে এই যে 3, 4 এই পয়েন্টটার আমি ডিসটেন্স কিভাবে ক্যালকুলেট করব? ইউক্লিডিয়ান ডিসটেন্সের ক্যালকুলেশনের মাধ্যমে। এই যে ইউক্লিডিয়ান ডিসটেন্সের ফর্মুলা, যে কোনো দুইটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে x1 y1 x2 y2, তাহলে সেটা ডিসটেন্স বের করার ফর্মুলা বা ইউক্লিডিয়ান ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে এটা। এভাবে আমাদের যে 4টা পয়েন্ট আছে প্রত্যেকটাই যে কিউ এর সাথে ABCD সবার ডিসটেন্স ক্যালকুলেট করলাম, এবং এখানে সবচেয়ে কাছের হচ্ছে উপরের 3টা ABC। তাহলে দেখি এই ABCর মধ্যে আবার 2টা রেড, একটা ব্লু, তার মানে আমার এই কিউটা অবশ্যই কোন ক্লাসের অন্তর্ভুক্ত হবে? রেডের। যদি এখানে এখন ক্লিয়ার সবাই? Yes, ma'am. আর যদি এখন এমন হতো যে এখানে আসলে কোনো ক্লাস লেভেল নাই, এখানে কোনো নিউমেরিক ভ্যালু আছে, তাহলে কি করতাম? এই তিনটা যেই নিয়ারেস্ট যেগুলাকে পাইতাম সেটার অ্যাভারেজ করে আমি যে ভ্যালুটা পাইতাম সেটাই হচ্ছে এইটার জন্য ভ্যালু হইতো, যদি এটা রিগ্রেশন প্রবলেম হইতো। তার মানে আমরা কিন্তু কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফিকেশন অ্যালগরিদমের মাধ্যমেও আসলে আমরা কোন একটা নিউমেরিক প্রেডিকশন করতে পারি। মানে লিনিয়ার রিগ্রেশন দিয়ে যেমন আমরা নিউমেরিক প্রেডিকশন করতে পারি, কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম দিয়েও আমরা আসলে নিউমেরিক প্রেডিকশন করতে পারি। ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমাদের স্লাইডের শুরুর দিকের কথাবার্তাগুলো গিয়ে একটু পড়ি, যে কে নিয়ারেস্ট নেইবারকে কি বলতেছে? নন প্যারামেট্রিক ইনস্ট্যান্স বেসড লেজি লার্নিং অ্যালগরিদম। নন প্যারামেট্রিক কেন? কারণ হচ্ছে যে যেসব অ্যালগরিদমের একটা ট্রেনিং ফেজ থাকে, সেখানে কি হয়, ট্রেনিং ফেজে কিছু প্যারামিটার লার্ন করা হয়। যেমন লিনিয়ার রিগ্রেশন বা লজিস্টিক রিগ্রেশনে আমাদের ওই যে β1, β2 বা β0, অথবা হচ্ছে এই যে mx প্লাস c, ওখানে আমরা কি লার্ন করি? ওই যে স্লোপ আর ইন্টারসেপ্ট, এই দুটা ভ্যালু লার্ন করি, তাই না? কিন্তু কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদমে আমি ডিরেক্ট ডিসটেন্স ক্যালকুলেট করতেছি, এখানে আমি কোনো প্যারামিটার লার্ন করি না, এই জন্য এটাকে বলে নন প্যারামেট্রিক। তারপরে হচ্ছে ইনস্ট্যান্স বেসড। ইনস্ট্যান্স মানে কি? এক্সাম্পল গুলা বা ডাটা সেটের যে ডাটা পয়েন্ট গুলা একদম ডিরেক্টলি তার উপরে নির্ভর করতেছে, এই জন্য এটাকে বলতেছে ইনস্ট্যান্স বেসড। আর লেজি লার্নিং অ্যালগরিদম কেন? কারণ এখানে তুমি যত হাজার ডাটা পয়েন্ট দিয়ে তুমি কোয়ারি করো না কেন, সে এখানে কিন্তু কোনো ট্রেনিং ফেজ নাই। আমরা লজিস্টিক রিগ্রেশনে কি করি? আমরা যখন একটা লাইনের ইকুয়েশন তৈরি করে ফেলি, তারপরে আমরা কিন্তু ডাটা পয়েন্টকে ডিরেক্ট ওই ইকুয়েশনে বসাই ডিরেক্ট রেজাল্ট পেয়ে যাচ্ছি। কিন্তু এই লিনিয়ার, এই যে কে নিয়ারেস্ট নেইবারে কি করব? আমি যদি 5000টাকে কোয়ারি করতে চাই, 5000টা ডাটা পয়েন্টকে ক্লাসিফিকেশন করতে চাই, ওই 5000-এর জন্য প্রত্যেকের জন্য এই ফুল প্রসেস করতে হবে। প্রতিটা ডাটা পয়েন্টকে ইন্ডিভিজুয়ালি সবার সাথে ডিসটেন্স ক্যালকুলেট করে তোমাকে ওই যে কে সংখ্যক নিয়ারেস্ট নেইবার নিয়ে, তাই সেখান থেকে তোমাকে আইদার অ্যাভারেজ করে ভ্যালু ক্যালকুলেট করতে হবে, অথবা মেজরিটি ভোটিং এর মাধ্যমে ক্লাস ফাইনালাইজ করতে হবে। এই জন্য এটাকে লেজি লার্নিং অ্যালগরিদম বলে, যে কারণ এটা হচ্ছে ফাস্ট না। এখানে এমন না যে তুমি আগে মডেলটা বিল্ড করে রাখলে, এরপরে তুমি শুধু মডেলটা অ্যাপ্লাই করলা, তা না। এখানে হচ্ছে সবসময় এই যে হিউজ পরিমাণ ক্যালকুলেশনের কাজ করতে হয়, এই জন্য এটাকে লেজি লার্নিং অ্যালগরিদম বলে। তারপরে ইউজ ফর বোথ ক্লাসিফিকেশন রিগ্রেশন, নো ট্রেনিং ফেজ, স্টোরস অল ট্রেনিং ডাটা, প্রেডিক্ট। আচ্ছা, তারপরে ওই যে যা বলছি সব এখানে আছে। আর এই অ্যালগরিদমটা কি? যে চুজ ভ্যালু অফ কে, প্রথমেই তোমাকে কেটাকে ডিসাইড করতে হবে ক্লাসিফিকেশন করার আগেই। তারপরে কম্পিউট ডিসটেন্স বিটুইন টেস্ট পয়েন্টস এন্ড অল ট্রেনিং পয়েন্টস, সিলেক্ট কে ক্লোজেস্ট নেইবার, ক্লাসিফিকেশনের জন্য মেজরিটি ভোট, রিগ্রেশনের জন্য অ্যাভারেজ অফ নেইবার ভ্যালুস। আচ্ছা, এখন বলো তো যে এই কে এর মানটা আসলে কেমন হওয়া উচিত? কেমন বলতে ম্যাম 0 থেকে 1 এরকম রেঞ্জের কথা বলছেন? কে এর ভ্যালুটা আসলে কি হবে? কে এর ভ্যালু তো বললাম না, 2 হতে পারে, 3 হতে পারে, 7 হতে পারে।
আচ্ছা কেউ বলো তো যে কে এর মান যদি 7 হয় তার মানে আসলে কি কি করতে হবে আমাকে? ধরো ডেটা সেটে 1000টা ভ্যালু আছে, আমাকে কোন একটা সিঙ্গেল কোয়েরির জন্য কি করতে হবে? কে এর মান 10, বলো। ম্যাম এই 10টা নিয়ারেস্ট ফোল্ডে ভাগ 10টা করব, নিতে হবে। 10টা ফোল্ডে কি ভাগ করতে হবে এমন কিছু? আমাকে কি করতে হবে, যে যাকে আমি ক্লাসিফিকেশন করতে চাচ্ছি সেই ডাটা পয়েন্টের সাথে এই যে আমার ডাটা সেটে যে 1000টা ডাটা পয়েন্ট আছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ডিসটেন্স ক্যালকুলেট করতে হবে না? জি ম্যাম। করে কে এর মান কি বললাম, 10 নাকি 7 কি বলছি? 10 বলছিলেন ম্যাম লাস্টে। আচ্ছা কে এর মান 10, তার মানে কি করব আমি, আমাকে যে যে আমার ডাটা সেটে আছে 1000টা ডাটা, সেখান থেকে আমাকে আমাকে একটা যে কোনো একটা সিঙ্গেল ভ্যালু আসলো এটাকে আমাকে ক্লাসিফিকেশন করতে হবে। এই 1000টা ডাটা ধরো 15টা ক্লাস আছে, 1000টা ডাটা 1000টা, কিন্তু এখানে 15টা ক্লাস আছে, তার মানে কি 1000টা ডাটা কে আমি যদি ক্লাসে ভাগ করি তাহলে ওখানে টোটাল 15টা ক্লাস পাবো। আর ফাইনালি আমি একটা সিঙ্গেল ডাটাকে আমাকে ক্লাসিফিকেশন করতে হবে যে এই আসলে এই 15টা ক্লাসের মধ্যে কোন ক্লাসে পড়ে, এবং কে এর মান হচ্ছে এখানে 10। তাহলে কি করব, ওই একটাকে আমি 1000 ডাটা পয়েন্টের প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের থেকে ডিসটেন্স ক্যালকুলেট করে ক্লোজেস্ট 10টাকে নিব, মানে কে এর ভ্যালু যত ক্লোজেস্ট 10টা পয়েন্টকে নিব, নিয়ে এখানে এই 10টা পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যেই ক্লাসটা আছে আমার ডাটা পয়েন্টকে আমি সেই ক্লাসে অন্তর্ভুক্ত করব, বা আমি বলবো যে মানে ক্লাসিফিকেশন রেজাল্টটা হবে ওই ক্লাস। এটাই হচ্ছে আমার কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম। কিন্তু এই কে এর ভ্যালু কি আসলে 10 ধরা উচিত না 2 ধরা উচিত? 2 ধরলে কি হবে বলো তো, ক্লোজেস্ট 2টাকে নিলে একটা ধরো কুকুর হইলো, একটা হয়তো বিড়াল, তাহলে আমি কোন ক্লাসের মধ্যে ফেলবো? 2টা হলে তো আমার জন্য ডিসিশন নেওয়াটা সমস্যা, মানে জোর হইলে আমার জন্য ডিসিশন নেওয়া সমস্যা, বেজোর হইলে আমাকে ডিসিশন নেওয়াটা আমি একটা ডিসিশন নিতে পারবো, তাই না? জি ম্যাম। যদি আমি 4 নিলাম, 2টা এই ক্লাসের পড়লো 2টা ওই ক্লাসের পড়লো, 6 নিলাম 3টা এই ক্লাসের 3টা ওই ক্লাসের, হইতেই পারে এরকম অবস্থা, তাই না? তার মানে আমাদের একটা জিনিস গেল যে ঠিক আছে আমরা তাহলে ইয়ে করব, বেজোর সংখ্যক নিব, তাহলে আমার আসলে মানে এরকম মেজরিটি ভোটিং করতে আমার সমস্যা হবে না। কিন্তু সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে? 2 নিব, এই সরি 3 3 5 7 কি হবে, কি হওয়া উচিত? তোমরা চিন্তা করতে থাকো, তার মধ্যে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। প্রকৃতি চাচ্ছে আমি তোমাদের সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। জি ম্যাম। কি করব, দিয়ে দিব সবাইকে? জি ম্যাম। অবশ্যই মিস। তো তোমরা যারা কষ্ট করে ক্লাস করতেছো তারা চাও যে যারা ক্লাস করতেছে না তারা অ্যাটেন্ডেন্স পেয়ে যাক? জি ম্যাম। Yes, আমরা miss. আমাদের কোনো হিংসা নাই মিস। আমরা ওদের প্রতি সহানুভূতিশীল। আমরা উদার ম্যাম। আমরা সহানুভূতিশীল ম্যাম। আমিও উদার হতে চাই, কিন্তু আমার খুব কষ্ট লাগে যে যখন আমি মানে
তোমাদেরকে এত বলার পরেও, এত পড়ানোর পরেও তোমরা পরীক্ষার খাতায় ঠিক মতন লিখতে পারো না, তখন খুব কষ্ট লাগে। ম্যাম সব খারাপ স্টুডেন্ট ম্যাম, পড়াশোনা করে না। স্টুডেন্ট খারাপ না, লেখাপড়া করে না, এটা হচ্ছে সমস্যা। এই দেখো ঠিক আছে, সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। তোমরা না আসলে তো আর আমার কিছু করার নাই। তাহলে বলো কে এর ভ্যালু কি হওয়া উচিত? যদি কে এর মান স্মল হয়, কে এর মান স্মল হলে কি হবে, লার্জ হইলে কি হবে, আর এটা সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে বলো তো? কি হলো? কে এর মান স্মল হওয়া মানে কি? আমি হয়তোবা 2টা 3টা ইয়ে করব, মানে হয়তোবা 2টা 3টা না, মানে হয়তোবা 3 নিলাম বা 5 নিলাম। তার মানে এখানে আমি কি করতেছি, ক্লোজেস্ট 4 মানে 5টাকে ইয়ে করতেছি, ক্লোজেস্ট 3টা ক্লাসকে বা 5টা, সরি হ্যাঁ 3টার বা 5টাকে ডাটা পয়েন্টকে নিলাম। তাহলে কি হবে, ধরো আমার ডাটা সেটের মধ্যে নয়েজ আছে এবং আমার এই যেই ভ্যালুটাকে আমি ক্লাসিফাই করতে চাচ্ছি ও আসলে ওই নয়েজি ভ্যালুগুলোর সাথেই ওর ভ্যালু সবচেয়ে কম চলে আসছে। তাহলে কি হবে, ডাটা সেটের মধ্যে যদি কোনো আউটলায়ার থাকে বা হচ্ছে মানে অনেক নয়েজ থাকে, আমার এই যে কোয়ারিটা সে কিন্তু ওই নয়েজ ক্লাসের ক্লাস হিসাবে আইডেন্টিফাই হয়ে যেতে পারে। আর যদি আমি অনেক বড় লার্জ কে নেই, তাহলে কি হবে, ধরো আমি নিলাম হচ্ছে যে 10টা ক্লাস নিলাম বা 20টা ক্লাস নিলাম, কিন্তু মানে 20টা ডাটা পয়েন্টের ভিতরে তো অনেক ভ্যারিয়েশন থাকতে পারে, তাই না? কিন্তু আমি যদি মানে 20টাকে দিয়ে একসাথে ওকে এ করি, তাহলে কি হবে, মানে 20টা ডাটা পয়েন্টকে কাছাকাছি নিয়ে সেখানে যদি আমি একটা ডাটা পয়েন্টকে মানে ওকে একটা মানে কোন একটা ক্লাস মানে অ্যাসাইন করতে চাই, তখন কি হবে? তো তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, তোমাদের ওই যে আর ওই যে বি সেকশনের মনে হয় ক্লাস শুরু হয়ে যাবে এখন। আমি এখন তোমাদের ক্লাস শেষ করে দিচ্ছি, কিন্তু তোমরা চিন্তা করবা আজকে রাত্রে যে স্মল কে এর সমস্যা কি, লার্জ কে এর সমস্যা কি, আর কি কি হওয়া উচিত, এটা চিন্তা করে আমাকে কালকে ক্লাসে বলবা। কালকে ক্লাসে আমি এখান থেকে কন্টিনিউ করবো এবং মনে হয় কালকেই সিলেবাস শেষ হয়ে যাবে। আর যদি আমাদের কালকে আচ্ছা কালকে সিলেবাস শেষ হয়ে গেলেও আমরা একটা রিভিউ ক্লাস করব বৃহস্পতিবারে, ঠিক আছে? তো তোমরা এর মধ্যে পুরো কালকে তো সিলেবাস শেষ করে দিব, আর এর মধ্যে তোমরা ভালো করে পুরো সিলেবাসটা ভালো করে পড়বা, পড়ে বৃহস্পতিবারে রিভিউ ক্লাসে কার কি সমস্যা বলবা, ডিসকাস করব। কেউ পরীক্ষা ফাইনালে খারাপ দিবা না, সবাই যেন 40-এ 40 পাও ফাইনালে। ইনশাআল্লাহ ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Recording stopped.